আসসালামু আলাইকুম। এইচএসসি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমি আজকে তোমাদের সামনে উদ্ভিদ বিজ্ঞানের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের তৃতীয় লেকচার নিয়ে আসলাম এবং তৃতীয় লেকচারে আজকে আমি তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, একটি আদর্শ উদ্ভিদ কোষ। একটা আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে কি কি অঙ্গাণু থাকে, এই অঙ্গাণুগুলোর আর কি কি নাম আছে, প্রোটোপ্লাস্ট কাকে বলে, প্রোটোপ্লাজম কাকে বলে, সাইটোপ্লাজম কাকে বলে, প্রোটোপ্লাজম এর চলন দুই ধরনের হয়ে থাকে, একমুখী আর বহুমুখী। এই চলন কিভাবে সম্পূর্ণ হয় এবং উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে আমরা পার্থক্য পড়ব আজকে। তাহলে প্রতিদিনের মতো আজকেও তোমাদেরকে আমি বলতেছি যে আমার ভিডিও যখন দেখবা তখন তুমি একটা খাতা নিবা, একটা পেন্সিল, একটা কলম নিবা এবং আমার সাথে সাথে পিকচারগুলো সুন্দর করে আঁকবা এবং নোট করার চেষ্টা করবা। দেখো, তাহলে আমরা আজকে শুরু করব একটি আদর্শ উদ্ভিদ কোষ কীভাবে আঁকতে হয় এবং এর মধ্যে কি কি উপাদান আছে। তাহলে সবাই খাতা নাও এবং আমার সাথে সাথে একটা আদর্শ উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করতে হবে। আজকে আর আমি এখানে কাটবো না, তোমরা আমার সাথে সাথে আঁকবা। প্রথমে তুমি একটা সার্কেল দিয়ে নিবা, যেটা অনেকটা যেন উদ্ভিদ কোষের মতো হয়। এখন কাজ হলো বাহিরের যে অংশ, তুমি জানো যে এটা হলো কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরটাকে সুন্দরভাবে দিতে পারতে হবে। এই যে দেখো, এবং এই অংশগুলোকে বলা হয় উদ্ভিদ কোষের আন্তঃকোষীয় ফাঁকা জায়গা। এখন দেখো, যে কাজটা করবা সেটা হলো উদ্ভিদ কোষের কোষ গহ্বরটাকে সুন্দরভাবে দিতে হবে। এরপরে নিউক্লিয়াসটাকে ইন্ডিকেট করতে হবে। নিউক্লিয়াস, তোমরা জানো যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস আছে এবং এর মধ্যে আছে হলো ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তুর সকল মাথা নিউক্লিয়াস থেকে বৃদ্ধি পাবে এবং বাহিরের অংশ তুমি জানো যে নিউক্লিয়ার এনভেলপ, এবং নিউক্লিয়ার এনভেলপের সাথে থাকে হলো নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র, তাহলে আমাদের নিউক্লিয়াস আঁকা শেষ হয়ে গেল। এবার দেখো, নিউক্লিয়াসের সাথে একটা অঙ্গাণু সংযুক্ত থাকে, এটার নাম হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তোমরা জানো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের হয়ে থাকে। একটা হলো মসৃণ আর একটা হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যেটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটার গায়ে রাইবোজোম লেগে থাকে, আর যেটা মসৃণ তার গায়ে কখনো রাইবোজোম লেগে থাকে না। এরপর আমরা দেখব নিচেই থাকে গোলজি বডি। নিচে কি থাকবে? গোলজি বডি। নিচেই গোলজি বডি থাকবে এবং গোলজি বডির নিচেই তোমরা জানো যে একটা লাইসোজোম দেখা যায়। কি দেখা যায়? লাইসোজোম। লাইসোজোমের মধ্যে তোমরা জানো যে বিভিন্ন ধরনের এনজাইম আছে, আর এগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করতে সাহায্য করে। এই জন্য কালারটা আমি লাল দিয়েছি। এবং এই পাশে থাকে হলো রাইবোজোম। রাইবোজোম, এবং রাইবোজোমের পাশে এখানে থাকে হলো মাইক্রোটিউবিউলস, যেটাকে বলা হয় কোষীয় কঙ্কাল। এখানে থাকে হলো মাইটোকন্ড্রিয়া।
এখানে কি থাকবে? মাইটোকন্ড্রিয়া। আর তোমরা জানো যে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর বলা হয়। তোমরা জানো যে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট এর মধ্যে থাকে হলো থাইলাকয়েড, যেটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে এবং নিজে খায় এবং প্রাণীদের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে। এরপরে এখানে একটা দিয়ে মুসলিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর গায়ে কোনো রাইবোজোম আমি দেখাই নাই। এরপরে এখানে একটা মাইটোকন্ড্রিয়া দেখাই, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখো, এটা একটা উদ্ভিদ কোষ। আমি মনে করতেছি যে তোমরা আমার সাথে সাথে এই উদ্ভিদ কোষ এঁকেছো। দেখো, আমরা একেবারে বাইরের থেকে যাব, যে বাইরের থেকে আইডেন্টিফাই করব। 1 নম্বরে উদ্ভিদ কোষের বাহিরের যে অংশ, উদ্ভিদ কোষের বাহিরের যে অংশ, এই বাহিরের অংশের নাম হলো কোষ প্রাচীর। এটার নাম হলো কোষ প্রাচীর। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একমাত্র উপাদান, যেটা মূলত জড় উপাদান। দেখো, এখান থেকে একটা এমসিকিউ আসে, নিচের কোনটি জড় উপাদান? তাহলে হবে কি? কোষ প্রাচীর উদ্ভিদ কোষের জড় উপাদান, নিষ্ক্রিয় বস্তু। এরপরে কোষ প্রাচীরের নিচে আছে হলো কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির অন্য নাম তোমাকে জানতেই হবে, কারণ এগুলো উদ্দীপকে দিয়ে তোমার কোশ্চেন দিবে। এটার নাম হলো প্লাজমা মেমব্রেন। তাহলে আমরা শিখলাম কোষ ঝিল্লি একটা সজীব উপাদান এবং এটার অন্য নাম হলো প্লাজমা মেমব্রেন। দেখো, ক্রমান্বয়ে আসি। দেখো, এটার নাম হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তোমাদেরকে আগেই বলেছি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 2 ধরনের হয়ে থাকে, একটা মসৃণ আর একটা হলো অমসৃণ। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর গায়ে যে লাল রঙের যে দানাদার পদার্থ রয়েছে, এটা হলো রাইবোজোম। তাহলে এটা হলো অমসৃণ। এটা কি? অমসৃণ। এবার দেখো, এটা কি? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের 3টা অন্য নাম আছে। 3টা নামই জানতে হবে তোমাকে উদ্দীপক জানার জন্য। এটাকে বলা হয় 1 নম্বরে কোষের মস্তিষ্ক, একটা গেল। 2 নম্বরে প্রাণ কেন্দ্র, অথবা এটাকে বলা হয় কেন্দ্রিকা। তাহলে নিউক্লিয়াসের অন্য নাম কয়টা? 3টা। কোষের মস্তিষ্ক, কোষের প্রাণকেন্দ্র, কোষের কেন্দ্রিকা। এবার দেখো, নিচের অংশ, এটার নাম হলো গোলজি বডি। এই গোলজি বডির অন্য 2টা নাম তোমাকে মনে রাখতেই হবে। একটা নাম হলো ট্রাফিক পুলিশ। যেদিন তোমাদের আমি গোলজি বডি পড়াবো সেদিন আমি বলবো যে কেন ট্রাফিক পুলিশ বলা হয়। আর একটা নাম হলো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এরপরে লাইসোজোম। তোমরা জানো যে এটার নাম হলো লাইসোজোম, অথবা সোম বলতে পারো। লাইসোজোমের কাজ হলো
সে ফ্যাগোসাইটোসিস প্রকার জীবাণুকে ভক্ষণ করে, কিন্তু এর একটা নাম আছে আত্মঘাতী থলিকা। কেন আত্মঘাতী থলিকা বলা হয় আমরা পড়বো ইনশাল্লাহ। এটাকে বলা হয় আত্মঘাতী থলিকা, আত্মঘাতী থলিকা। এবার দেখো রাইবোজোম, রাইবোসোম, রাইবোসোমের দুইটা নাম আছে, দুইটা নামই তোমাদেরকে জানতে হবে। রাইবোজোমের প্রধান কাজ হলো সে প্রোটিন তৈরি করে, যার কারণে এটাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি। আর রাইবোজোম এমন একটা উপাদান যেটা আদি কোষেও থাকে এবং প্রকৃত কোষেও থাকে। যেহেতু রাইবোজোম আদি কোষেও থাকে এবং প্রকৃত কোষেও থাকে, যার কারণে রাইবোজোমকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু, অঙ্গাণু, সর্বজনীন অঙ্গাণু। দেখো এটার নাম তোমরা জানো যে এটা হলো মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। আর মাইটোকন্ড্রিয়া তোমরা সেই ছোটোবেলা থেকে জেনে আসতেছো যে মাইটোকন্ড্রিয়ার নাম হলো শক্তিঘর অথবা পাওয়ার হাউস অফ সেল, শক্তিঘর, শক্তিঘর। এরপরে এটার নাম হলো মাইক্রোটিউবিউলস। এটার নাম কি? মাইক্রোটিউবিউলস। মাইক্রোটিউবিউলসের নাম আমি গত দিনই তোমাদের বলেছিলাম যে এটার নাম হলো কোষীয় কঙ্কাল, কোষীয় কঙ্কাল। এবার দেখো তুমি এই যে এই পাশে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখেছিল যার গায়ে রাইবোজোম লেগেছিল, যেটাকে বলেছিল অমুস্ট্রিন। এটার গায়ে কোনো রাইবোজোম লেগে নাই। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা মূলত মসৃণ, মসৃণ। এরপরে মাঝে একটা তুমি গহ্বর দেখতে পারছো, এটাকে বলা হয় কোষ গহ্বর, কোষ গহ্বর। এটা মূলত উদ্ভিদ কোষেই থাকে, কিন্তু প্রাণী কোষে যদি কখনো থাকে তাহলে সেটা খুবই ক্ষুদ্র পরিমাণে থাকে। এটার আর একটা নাম হলো ভ্যাকিউল, এটার আর একটা নাম হলো ভ্যাকিউল, ভ্যাকিউল। এবার দেখতে পারছো উপরে এটার নাম হলো ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের অন্য নাম তোমাকে মনে রাখতে হবে। তুমি জানো যে ক্লোরোপ্লাস্ট সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে থাকে, যার কারণে ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলা হয়। এটাকে কোষের রান্নাঘর বলা হয়, রান্নাঘর বলা হয়। দেখো তাহলে একটা কোষ, উদ্ভিদ কোষকে তুমি যদি বিশ্লেষণ করো তাহলে দেখতে পারছো বাহিরের অংশ কোষ প্রাচীর, যেটা একমাত্র উদ্ভিদ কোষের জড় উপাদান। তোমাকে মনে রাখতে হবে, কারণ এটা 3 মার্কের জন্য আসবে। কোষ প্রাচীর আর উদ্দীপকে দেওয়া থাকবে যে জড় উপাদান উদ্ভিদ কোষের। একটা পয়েন্ট গেল। কোষ ঝিল্লি, এর অপর নাম প্লাজমা মেমব্রেন, যেটা কোষ প্রাচীরের নিচেই অবস্থান করে এবং এটা একটা সজীব উপাদান। মনে রাখবা কোষ প্রাচীর একমাত্র জড় উপাদান, আর ভিতরে কোষ ঝিল্লি সহ ভিতরের সকল উপাদান সবগুলোই সজীব উপাদান। এরপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 2 ধরনের থাকে, একটা মসৃণ আর একটা কি অমসৃণ। যেটা অমসৃণ তার গায়ে রাইবোজোম লেগে থাকে, এবং যেটা মসৃণ তার গায়ে রাইবোজোম লেগে থাকে না। নিউক্লিয়াসের অন্য কয়টা নাম আছে? 3টা। কোষের মস্তিষ্ক, কোষের প্রাণকেন্দ্র, কোষের কেন্দ্রিকা। গোলজি বডির 2টা নাম আছে, একটা হলো ট্রাফিক পুলিশ আর একটা হলো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি।
গোলজি বডি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলার কারণ হলো ও শর্করা উৎপাদন করে থাকে। লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলিকা। রাইবোজোম যেহেতু প্রোটিন উৎপাদন করে, যার কারণে এটাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। এটাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। আর রাইবোজোম যেহেতু উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষে অবস্থান করে, যার কারণে এটাকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। আর মাইটোকন্ড্রিয়া তোমরা জানো শক্তি উৎপাদন করে থাকে, যার কারণে এটাকে বলা হয় শক্তিঘর অথবা পাওয়ার হাউস অফ সেল। মাইক্রোটিউবিউলস এটাকে বলা হয় কোষীয় কঙ্কাল। আর ক্লোরোপ্লাস্ট যেহেতু আমাদের উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করাজাত খাদ্য উৎপাদন করে, যার কারণে উদ্ভিদ কোষকে মধ্যে ক্লোরোপ্লাস্টটাকে বলা হয় কোষের রান্নাঘর। এবং কোষ গহ্বর যেটা, সেটার আরেকটা নাম হলো ভ্যাকিউল। তাহলে প্রথম যে কথাটা হলো, একটা উদ্ভিদ কোষের বাহিরের যে অংশ সেটা হলো কোষ প্রাচীর, এটাই একমাত্র উপাদান উদ্ভিদের যেটা জড় উপাদান। আর কোষ ঝিল্লি সহ ভিতরের সকল উপাদানকে বলা হয় সজীব উপাদান। এবং এই সজীব উপাদানের আরেকটা নাম আছে প্রোটোপ্লাজম। আরেকটা নাম কি? প্রোটোপ্লাজম। এখন আমরা যাব যে একটা আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে কিভাবে তাকে ভাগ করা হয়েছে জড় উপাদানের উপর ভিত্তি করে। এক নম্বরে এখানে দেখো উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো জড় উপাদান আর একটা হলো সজীব উপাদান। খুব ভালো করে মাথায় নাও, এখান থেকে এমসিকিউ আসবে। জড় উপাদান শুধুমাত্র আছে কি? কোষ প্রাচীর। এখান থেকে এমসিকিউ দিবে যে উদ্ভিদ কোষের জড় উপাদান নিচের কোনটি? জড় উপাদান নিচের কোনটি? এরপর আছে এই জড় উপাদানের মধ্যে কিছু আছে কোষস্থ নির্জীব বস্তু। কোষস্থ নির্জীব বস্তু, এই নির্জীব বস্তু তিন ধরনের নিয়ে থাকে। এক নম্বরে সঞ্চিত পদার্থ। এখানে স্টার দাও, স্টার দাও। তোমার আসবে যে উদ্ভিদ কোষের সঞ্চিত পদার্থ নিচের কোনটি? সঞ্চিত পদার্থ আছে তিনটা: কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। কার্বোহাইড্রেট এর বাংলা শব্দ হলো শর্করা, প্রোটিন এর বাংলা শব্দ হলো আমিষ, লিপিড এর বাংলা শব্দ হলো তোমরা জানো স্নেহ দ্রব্য। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট নিঃসৃত পদার্থ চারটা। নিঃসৃত পদার্থ হলো চারটা: পিগমেন্ট, এনজাইম, হরমোন, নেকটার। পিগমেন্ট, এনজাইম, হরমোন, নেকটার। দেখো, আর বজ্র পদার্থ আমি বলি যে এটা মনে রাখার দরকার নাই, এটা মনে রাখার দরকার নাই, এটা কেটে দেব। দেখো তাহলে এখান থেকে একবার আদর্শ উদ্ভিদ কোষের তোমরা জানো যে বাহিরের অংশ যেটা সেটা হলো কোষ প্রাচীর, আর কোষ প্রাচীরের নিচেই হলো কোষ ঝিল্লি। তাহলে কোষ প্রাচীর হলো জড় উপাদান, এর মধ্যে কিছু নির্জীব বস্তু আছে, তার মধ্যে আছে সঞ্চিত পদার্থ আছে হলো তোমার তিনটি: কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। আর নিঃসৃত পদার্থ আছে চারটি: পিগমেন্ট, এনজাইম, হরমোন, নেকটার। এমসিকিউর জন্য মনে রাখতেই হবে এই দুইটা পয়েন্ট। এরপরে আমরা যাব প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর বাদ দিলে, কোষ প্রাচীর বাদ দিলে কোষ ঝিল্লি সহ, কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি সহ ভিতরের যত উপাদান আছে, যেমন তোমরা একটু আগে দেখতে পাইলা যে কোষ ঝিল্লি সহ ভিতরের উপাদান: নিউক্লিয়াস, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, মাইক্রোটিউবিউলস, কোষ গহ্বর, ক্লোরোপ্লাস্ট, এভরিথিং, সব কিছুকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম। কি বলা হয়? প্রোটোপ্লাজম। তাহলে এখান থেকে তুমি সহজ কথায় মনে রাখবা, প্রোটোপ্লাজম কোষ প্রাচীর সহ সমুদয় অংশকে বলা হয় প্রোটোপ্লাস্ট। আবারও বলতেছি, দেখো, প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টটা কাকে বলবো আমরা? প্রোটোপ্লাস্টটা হলো কোষ প্রাচীর সহ উদ্ভিদ কোষের সকল উপাদানকে আমরা বলবো হলো প্রোটোপ্লাস্ট। আর কোষ প্রাচীর বাদ দিলে কোষ ঝিল্লি সহ ভিতরের সকল অংশকে বলা হয় প্রোটোপ্লাজম। আবারও বলতেছি, দেখো, প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট একটা আদর্শ উদ্ভিদ কোষের
কোষ প্রাচীর সহ ভিতরের সমুদয় অংশকে একসাথে বলা হয় প্রোটোপ্লাস্ট। কোষ প্রাচীর বাদ দিলে কোষ ঝিল্লি সহ ভিতরের সকল অংশকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম। এই যে দেখো, প্রোটোপ্লাজমকে আবার তিনটা ভাগে ভাগ করেছে, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। দেখো, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। এখন সাইটোপ্লাজম কাকে বলে তাহলে? কোষ ঝিল্লি এবং নিউক্লিয়াস বাদ দিলে যে অংশ থাকে তাকে বলা হয় সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এই সাইটোপ্লাজমের মধ্যে যে তরল পদার্থ আছে তাকে বলা হয় সাইটোপ্লাজমীয় মাতৃকা, আর এর মধ্যে যত অঙ্গাণু আছে তাকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আমি দেখো আরেকবার বলি, কোষ প্রাচীর সহ ভিতরের সকল অংশকে বলা হয় প্রোটোপ্লাস্ট। কোষ প্রাচীর বাদ দিলে কোষ ঝিল্লি সহ ভিতরের অংশটাকে বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে ভাগ করছে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। সাইটোপ্লাজমকে আবার তোমরা দেখলে দুইটা ভাগে ভাগ করছে। এর ভিতরে যত তরল পদার্থ আছে, কোষ ঝিল্লি এবং নিউক্লিয়াস বাদ দিলে তাদেরকে বলতেছি আমরা সাইটোপ্লাজমীয় মাতৃকা অথবা সাইটোপ্লাজমীয় তরল পদার্থ। আর এর মধ্যে যত অঙ্গাণু আছে, যেমন নিউক্লিয়াস এবং কোষ ঝিল্লি বাদ দিবা, বাকি অঙ্গাণুকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। যেমন গোলজি বডি একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, লাইসোজোম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ক্লোরোপ্লাস্ট সব সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই যে দেখো, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু অথবা কোষীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে আবার ভাগ করা হয় দুইটা ভাগে। এটা এমসিকিউতে আসবে এবং মনে রাখতে হবে। দেখো, আমি বলতেছি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণু আছে এর মধ্যে কারোর আবরণ আছে, আবার কারো আবরণ নাই। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে দুইটা ভাগে ভাগ করা হয় আবরণের উপর ভিত্তি করে। একটা হলো আবরণযুক্ত অঙ্গাণু, আরেকটা হলো আবরণবিহীন অঙ্গাণু। দেখো, আবরণযুক্ত অঙ্গাণু তোমার এমসিকিউতে আসবে সাইটোপ্লাজমীয় আবরণযুক্ত অঙ্গাণু নিচের কোনটি, অথবা আসবে সাইটোপ্লাজমীয় আবরণবিহীন অঙ্গাণু নিচের কোনটি। আমি সবাইকে বলি যে আবরণবিহীনটা মনে রাখবা, কারণ আবরণবিহীনটা তোমার অনলি 5টা আছে, আর আবরণযুক্ত অঙ্গাণু অনেকগুলো আছে। আবরণবিহীন অঙ্গাণুগুলো মনে রাখার জন্য একটা কৌশল আছে, সেটা হলো, এটা মনে রাখবা কৈশর। 1 নম্বরে ক দিয়ে মনে রাখবা কোষীয় কঙ্কাল। 1 নম্বরে আমরা পালাম তাহলে কোষীয় কঙ্কাল। আর তোমরা জানো কোষীয় কঙ্কাল 3টা, মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এদের কোনো আবরণ থাকে না। এবার দেখো, দন্ত স দিয়ে 2টা আছে। 1 নম্বরে সেন্ট্রিওল, আর একটা আছে সেন্ট্রোসোম। তাহলে 1 নম্বরে আছে সেন্ট্রিওল, এটাও আবরণীবিহীন একটা অঙ্গাণু। আর একটা আছে তোমার প্রাণী কোষে, যেটা হলো সেন্ট্রোসোম। আর র দিয়ে মনে রাখতেই হবে তোমাকে, র দিয়ে হলো রাইবোজোম। আরেকটা মনে রাখবা এক্সট্রা, সেটা হলো পি দিয়ে মনে রাখতে পারবা, সেটা হলো নতুন এডিশনে যোগ করছে প্রোটিওসোম। দেখো, আমি আরেকবার বলতেছি, তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। একটা আদর্শ উদ্ভিদ কোষকে তাদের
দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা জড় উপাদান আর একটা কি সজীব উপাদান। জড় উপাদান শুধু কোষ প্রাচীর, আর এর মধ্যে কিছু আছে তোমার নির্জীব বস্তু। একটা হলো সঞ্চিত পদার্থ হলো 3টি, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, আর নিঃসৃত পদার্থ হলো 4টি, পিগমেন্ট, এনজাইম, হরমোন, নেকটার। এই দুইটা তুমি যদি মনে রাখো তাহলে বজ্র পদার্থ তোমার মনে রাখার দরকার নাই। প্রোটোপ্লাজম, কোষ ঝিল্লি সহ ভিতরের অংশটাকে বলা হয় প্রোটোপ্লাজম, আর কোষ প্রাচীর সহ ভিতরের সকল অংশকে বলা হয় প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাজমকে ভাগ করা হয় 3টি ভাগে, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। সাইটোপ্লাজমকে 2টা ভাগে ভাগ করা হয়, তরল পদার্থ এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে আবার ভাগ করা হয় 2টা ভাগে, একটা হলো আবরণীযুক্ত আর একটা হলো আবরণীবিহীন। আবরণীবিহীন দেখো কৈশোর পি, এটা দিয়ে মনে রাখতে পারো কোষীয় কঙ্কাল, এটা আবরণবিহীন। দৈন্তস্ব দিয়ে মনে রাখবা 2টা, সেন্ট্রিওল, সেন্ট্রোসোম, আর র দিয়ে কি রাইবোজোম, আর একটা বলেছি প্রোটিওসোম। আর আবরণী যুক্ত অঙ্গাণু যদি তুমি মনে রাখতে চাও, এটারও একটা কৌশল আছে। আমার মনে হয় যে এই কৌশল অ্যাপ্লাই না করাই তোমাদের ভালো হবে। যেমন আমি মনে রাখতাম মতিন ইংরেজি, গণিত ও লতে পড়ে। আমার যিনি জীববিজ্ঞানের টিচার ছিল, ওনার নাম হলো জীবন স্যার, উনি আমাকে এটা শেখাইছিল। মতিন দিয়ে মাইটোকন্ড্রিয়া, এটা একটা আবরণীযুক্ত অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া। ইংরেজি দিয়ে তোমরা জানো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাহলে আমি এখানে সংক্ষেপে লিখলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার দেখো গণিত দিয়ে তোমরা জানো যে গোলজি বডি, গোলজি বডি। এরপরে আরেকটা আছে গোলজি বডি দিয়ে, সেটা হলো গ্লাইঅক্সিসোম, আর ল দিয়ে আছে লাইসোসোম, আর পরে দিয়ে পার অক্সিসোম। এটা কি হবে তাহলে পার অক্সিসোম। তোমাদের যেটা ভালো মনে হয় যে এমসিকিউর জন্য, যেহেতু তোমাদের একাডেমিক এবং মেডিকেল অ্যাডমিশন আমি দুইটাই পড়াই, এই জন্য আমার মনে হয় এখন থেকেই তোমাদের দুইটাই প্র্যাকটিস করা উচিত। আবরণীবিহীন অঙ্গাণু সহজে মনে রাখতে পারবা, কৈশোর পি, কোষীয় কঙ্কাল, সেন্ট্রিওল, সেন্ট্রোসোম, রাইবোজোম আর প্রোটিওসোম। তাহলে এখন আমরা যে টপিক্সটা পড়ব সেটা হলো প্রোটোপ্লাজমের চলন। আমি দেখো এখানে 2টা চিত্র এনেছি। একটা কোষকে তুমি যদি দেখো, বাহিরের অংশ হলো কোষ প্রাচীর, বাহিরের অংশ কি কোষ প্রাচীর, আর তুমি জানো যে কোষ প্রাচীর সহ ভিতরের সকল অংশটাকে বলা হয় প্রোটোপ্লাস্ট। কি বলা হয়? প্রোটোপ্লাস্ট। আর কোষ ঝিল্লি সহ ভিতরের সকল সজীব অংশটাকে বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম খুব ভালো করে মাথায় নাও। এখন এই যে প্রোটোপ্লাজম, এটা তো সজীব উপাদান, তরল উপাদান, এটা তো কোষের মধ্যে প্রতিনিয়ত চলতে থাকে। তা প্রোটোপ্লাজম জলস্রোতের মতো যে চলন সম্পূর্ণ করে, এটাকে বলা হয় আবর্তন, আবর্তন অথবা সাইক্লোসিস। আর একটা নাম কি? সাইক্লোসিস। তা এই আবর্তন বা সাইক্লোসিস এটা হলো 2 প্রকার। একটা হলো একমুখী, আর একটা হলো বহুমুখী। দেখো তোমরা অনেক সময় পুকুরে ঢিল ছুঁড়েছো কিনা জানি না, আমার যেহেতু গ্রামের বাসা আমি পুকুরে ঢিল ছুঁড়েছি। দেখো পুকুরে ঢিল ছুঁড়লে যদি একটা ঢিল ছুঁড়ো তাহলে দেখা যাবে যে পানিটা নিচের দিকে কিছুটা গভীর হয়ে গেছে এবং চতুর্দিকে
পানিটা ঘুরতেছে। তা ঠিক একইভাবে কোষের মধ্যে একটা গহ্বরকে কেন্দ্র করে যখন প্রোটোপ্লাজমীয় রসগুলো ঘুরতে থাকে, কয়টা গহ্বর? একটি গহ্বর। একটি গহ্বর, একটি গহ্বরকে কেন্দ্র করে যখন প্রোটোপ্লাজমের যত তরল পদার্থ আছে সবগুলো ঘুরতে থাকে, তখন সেটাকে বলা হয় একমুখী আবর্তন। সেটাকে বলা হয় একমুখী আবর্তন। এখান থেকে একটা এমসিকিউ আসে, একমুখী আবর্তন কোন উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়? এটা মনে রাখবা, পাতা ঝাঁঝি উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। কোন উদ্ভিদের ক্ষেত্রে? পাতা ঝাঁঝি উদ্ভিদের ক্ষেত্রে। এবার দেখো এখানে একটা নিচের দিকে দেখো একটা চিত্র এনেছি এবং এখানে দেখো অনেকগুলো একসাথে ঘূর্ণায়মান আছে। তাহলে এখানে কি অনেকগুলো গহ্বরকে কেন্দ্র করে ঘুরতেছে না? যখন কোষের মধ্যে প্রোটোপ্লাজম অনেকগুলো গহ্বরকে কেন্দ্র করে একসাথে ঘুরতে থাকে, এটাকে বলা হয় বহুমুখী আবর্তন অথবা বহুমুখী সাইক্লোসিস। আর এটা দেখা যায় যে উদ্ভিদের ক্ষেত্রে, সেটা হলো ট্রাডেসেনশিয়া। ট্রাডেসেনশিয়া উদ্ভিদের প্রোটোপ্লাজমের চলন। তাহলে দেখো তোমাদের আরেকবার বলতেছি, ইনশাল্লাহ হয়ে যাবে। এখান থেকে তোমাদের 2 মার্কের কোশ্চেন আসে, সেটা হলো প্রোটোপ্লাজমের চলন বলতে কি বোঝো? তাহলে একটা কোষের মধ্যে জলস্রোতের মতো যে চলন দেখা যায় তাকে বলা হয় প্রোটোপ্লাজমের চলন অথবা আবর্তন অথবা সাইক্লোসিস। এই সাইক্লোসিস কয়ভাবে হতে পারে? 2 ভাবে হতে পারে। একটা হলো একমুখী আবর্তন আর একটা কি বহুমুখী আবর্তন। যখন কোনো একটা কোষের মধ্যে একটা গহ্বরকে কেন্দ্র করে যখন প্রোটোপ্লাজমের তরল পদার্থ ঘুরতে থাকে তখন সেটাকে বলা হয় একমুখী আবর্তন। আর যখন কোষের মধ্যে প্রোটোপ্লাজমের তরল পদার্থগুলো তোমার বহু গহ্বরকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন সেটাকে বলা হয় বহুমুখী আবর্তন। এখানে তোমাকে উদাহরণ মনে রাখতে হবে এমসিকিউর জন্য। একমুখী আবর্তন কার ক্ষেত্রে দেখা যায়? পাতা ঝাঁঝি উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। আর বহুমুখী দেখা যায় হলো ট্রাডেসেনশিয়া উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে আমার মনে হয় যে প্রোটোপ্লাজম এর এই চলন নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য। শোনো, গতবারও মেডিকেল ভর্তি পরীক্ষায়, এইবার আগের বার মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা কোশ্চেন দিয়েছিল, সেটা হলো সেন্ট্রোসোম কোথায় পাওয়া যায়? প্রাণী কোষে। কোথায় পাওয়া যায়? প্রাণী কোষে। তা উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে 5টি পার্থক্য তোমাকে পারতেই হবে। তাহলে 1 নম্বরে দেখো তোমাদের যা যা পড়াইছি ইনশাল্লাহ এর মধ্যে হয়ে যাবে। দেখো 1 নম্বরে উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষ। আর একটা আছে তোমার প্রাণী কোষ। আমার সাথে সাথে সুন্দর করে লিখে ফেলো, তাহলে তোমার এখনই পড়া হয়ে যাবে। দেখো উদ্ভিদ কোষ 1 নম্বর পয়েন্ট, অথবা 3টা আমি একসাথে লিখতে পারি। উদ্ভিদ কোষ, কোষ প্রাচীর। 2 নম্বর কোষ গহ্বর। 3 নম্বর ক্লোরোপ্লাস্ট, অথবা তুমি একসাথে লিখতে পারো ক্লোরোপ্লাস্ট, অথবা তুমি লিখতে পারো প্লাস্টিড। প্লাস্টিড। দেখো এই 3টা উপাদান উদ্ভিদ কোষে থাকে, কিন্তু প্রাণী কোষে থাকে না, মনে রাখতে হবে। এবার দেখো প্রাণী কোষে একটা উপাদান থাকে যেটা হলো উদ্ভিদ কোষে থাকে না। দেখো এইদিকে তাকাও, দেখো এই যে অংশটা তুমি দেখতে পারছো, এই অংশটার নাম হলো সেন্ট্রোসোম। সেন্ট্রোসোম প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না। তাহলে এখানে সুন্দর করে লিখে ফেলো সেন্ট্রোসোম উদ্ভিদ কোষে থাকে না, আর এটাতে কি থাকে? আর একটা
পয়েন্ট তোমাদের জানতে হবে, সেটা তোমরা নিজেরাও জানো, কিন্তু মনে রাখার জন্য আমি বলতেছি তোমাদের। সেটা হলো উদ্ভিদ কোষ তোমরা জানো নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে, তাহলে স্বাভাবিকভাবে উদ্ভিদ কোষের খাদ্য সঞ্চয় করে রাখার কোনো প্রয়োজন পড়ে না। তারপরে ব্যতিক্রম কিছু আছে, ওটা আমরা পরবর্তীতে পড়বো যখন আমরা ক্লোরোপ্লাস্ট পড়ব। স্বাভাবিকভাবে তাহলে উদ্ভিদ কোষ খাদ্য সঞ্চয় করে না। তাহলে কি উদ্ভিদ কোষ খাদ্য সঞ্চয় করে না, খাদ্য সঞ্চয় করে না। আর প্রাণী কোষ খাদ্য সঞ্চয় করে। 1 নম্বরে চর্বি সে সঞ্চয় করে রাখে, কারণ প্রাণী কোষ কখনো নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে না। মোস্ট ইম্পর্টেন্ট এরপরে যে পয়েন্টটা বলতেছি, শর্করা সঞ্চয় করে রাখে। শর্করা, এটাই তোমাকে ঘুরায় কোশ্চেন করবে। প্রাণী শর্করা সঞ্চয় করে রাখে কি হিসেবে? গ্লাইকোজেন হিসেবে। কি হিসেবে? গ্লাইকোজেন। মনে রাখতেই হবে তোমাকে, গ্লাইকোজেন। আবারও বলতেছি, দেখো, প্রাণী কোষ চর্বি এবং শর্করাকে জমা করে রাখে, কিন্তু শর্করা কি হিসেবে জমা করে রাখে? গ্লাইকোজেন হিসেবে। এবং এর পরের এমসিকিউ দিবে গ্লাইকোজেন কোথায় সঞ্চয় করে রাখে প্রাণীরা? 2টা অঙ্গে, খুব ভালো করে মাথায় রাখবা। একটা হলো যকৃতে সঞ্চয় করে রাখে, আর একটা হলো পেশিতে সঞ্চয় করে রাখে। তাহলে দেখো, আমি আরেকবার বলতেছি, তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য পারতেই হবে। উদ্ভিদ কোষ এর অনন্য বৈশিষ্ট্য কোষ প্রাচীর, কোষ গহ্বর এবং ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড, এটা থাকবেই। আর কখনো কখনো প্রাণী কোষে কোষ গহ্বর যদি থাকেও সেটা অনেক ছোট থাকবে। আর সেন্ট্রোসোম একমাত্র উপাদান যেটা প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না। স্বাভাবিক পরিস্থিতিতে উদ্ভিদ কোষ কোনোভাবেই খাদ্য সঞ্চয় করে রাখে না, কিন্তু প্রাণী কোষ খাদ্য সঞ্চয় করে রাখে চর্বি এবং শর্করা কি হিসেবে জমা রাখে? গ্লাইকোজেন হিসেবে জমা রাখে। এবং গ্লাইকোজেনটা কোথায় কোথায় জমা রাখে? যকৃৎ এবং পেশিতে। দেখো, তাহলে আমি আজকে তোমাদের যতটুকু পড়াইছি আমি আরেকবার রিপিট করতে চাই তোমাদের জন্য। আমি প্রথমে আদর্শ উদ্ভিদ কোষ আঁকানো শেখাইছি তোমাদের, এবং একটা আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে কি কি অঙ্গাণু আছে, তার আলাদা আলাদা কি কি নাম আছে। তাহলে কোষ প্রাচীরের নাম কি? জড় উপাদান। কোষ ঝিল্লি, প্লাজমা মেমব্রেন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ অমসৃণ। নিউক্লিয়াস, মস্তিষ্ক, প্রাণকেন্দ্র, কেন্দ্রিকা বলা হয় কোষের। গোলজি বডির কয়টা নাম? 2টা নাম। ট্রাফিক পুলিশ, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। লাইসোজোম, আত্মঘাতী থলিকা। রাইবোজোম, প্রোটিন ফ্যাক্টরি এবং সর্বজনীন অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়া, শক্তিঘর নামে পরিচিত। মাইক্রোটিউবিউলস, কোষীয় কঙ্কাল নামে পরিচিত। এরপরে তুমি জানো কোষ গহ্বর, এটার আরেকটা নাম আছে ভ্যাকিউল। এবং ক্লোরোপ্লাস্ট, একে বলা হয় কোষের রান্নাঘর। ঠিক আছে, দেখো, এরপর আমি তোমাদের বলেছি প্রোটোপ্লাস্ট কাকে বলে। কোষ প্রাচীর সহ ভিতরের সকল অংশকে একসাথে বলা হয় প্রোটোপ্লাস্ট। আর কোষ প্রাচীর বাদ দিলে কোষ ঝিল্লি সহ ভিতরের সজীব অংশটাকে বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে ভাগ করা হয় 3টা ভাগে, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। সাইটোপ্লাজমকে আবার 2টা ভাগে ভাগ করা হয়, সাইটোপ্লাজমীয় মাতৃকা আর একটা হলো কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণুকে 2টা ভাগে ভাগ করা হয়, একটা আবরণযুক্ত অঙ্গাণু আর একটা কি? আবরণবিহীন অঙ্গাণু। আবরণবিহীন অঙ্গাণু আমি তোমাদের মনে রাখার বলেছি কৈশোর পি, কোষীয় কঙ্কাল, সেন্ট্রিওল, সেন্ট্রোসোম, রাইবোজোম, প্রোটিওসোম। আর আবরণযুক্ত অঙ্গাণু মনে রাখার জন্য বলেছি যে মতিন, ইংরেজি, গণিত, ভূগোল ও লতে পড়ে। মতিন দিয়ে মাইটোকন্ড্রিয়া, ই দিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গণিত দিয়ে গোলজি বডি, গ্লাইকোসিসোম, ল দিয়ে লাইসোসোম, পরে দিয়ে পারক্সিসোম। যেটা তোমার ভালো মনে হয় সেটা তুমি মনে রাখিও, হয় আবরণী মনে রাখবা অথবা আবরণযুক্ত মনে রাখবা। এরপরে আমি তোমাদের বলেছি প্রোটোপ্লাজমের চলন। তাহলে কোষের মধ্যে প্রোটোপ্লাজমীয় যে তরল পদার্থ সেটা যদি একটা গহ্বরকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন সেটাকে বলা হয় একমুখী আবর্তন। আর এটা কোন উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়? পাতা ঝাঁঝির ক্ষেত্রে দেখা যায়। আর বহুমুখী, যখন বহু গহ্বরকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের তরল পদার্থকে ঘুরতে থাকে তখন সেটাকে বলা হয় বহুমুখী আবর্তন। আর এটা কোন উদ্ভিদের দেখা যায়? ট্রাডেসেন্সিয়া উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। যেমন তোমাদের এখানে 2টা চিত্র দেখাইছি আমি, যে পানির মধ্যে
যদি কোনো একটা পাথর বা কোনো একটা কিছু নিক্ষেপ করা হয় তখন পানি একটা গহ্বরকে কেন্দ্র করে ঘুরতে থাকে, আর যদি অনেকগুলো একসাথে ছোড়ো তাহলে বিভিন্ন গহ্বরকে কেন্দ্র করে পানি ঘুরতে থাকবে। এটা ঠিক কোষের মধ্যে এমন ঘটনাটাই ঘটে থাকে। এরপরে আমি তোমাদের বলেছি একটা উদ্ভিদ কোষ আর একটা কি প্রাণী কোষ। উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে আমি তোমাদের 5টা পার্থক্য বলেছি। উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য, কোষ প্রাচীর, কোষ গহ্বর, ক্লোরোপ্লাস্ট অথবা প্লাস্টিড থাকতে হবে, আর প্রাণী কোষে এই 3টা থাকে না। যদি কোষ গহ্বর কখনো থাকে তাহলে ছোট থাকবে, আর প্রাণী কোষে সেন্ট্রোসোম এটা থাকবেই, আর প্রাণী কোষে সেন্ট্রোসোম থাকবে, আর উদ্ভিদ কোষে কখনো সেন্ট্রোসোম থাকে না। উদ্ভিদ কোষ স্বাভাবিক পরিস্থিতিতে কোনো খাদ্য সঞ্চয় করে না, প্রাণী কোষ খাদ্য সঞ্চয় করে চর্বি এবং শর্করা। শর্করা কী হিসেবে সঞ্চয় করে রাখে? গ্লাইকোজেন। এবং কোথায় কোথায় সঞ্চয় করে রাখে? যকৃৎ এবং পেশিতে। তাহলে দেখো তোমরা এতটুকু অংশ খুব সুন্দর করে পড়বা। যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে বললে আমি ইনশাল্লাহ তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ দেখা হবে পরে।